হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। এখানে আমি আমার অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা দেখাবো, অ্যাকোয়ারিয়ামের মেনটেনেন্স দেখাবো। যেমন দেখতে পাচ্ছ যে আমার অ্যাকোয়ারিয়ামটা ওভারগ্রোন হয়ে গেছে ডিউ টু মাই লেথার্জি। আমি অনেক দিন ধরে ট্যাঙ্কটা অ্যাটেন্ড করিনি। তোমরা দেখতেই পাচ্ছ যে ট্যাঙ্কের ওপরে প্রচুর ভাসমান কচুরিপানা আছে, যেটা লাইটকে স্টপ করছে। তো আমি এই কাজটি করার জন্য একটা সিজার আর একটা চিমটে নিয়ে নিয়েছি, আর একটা বালতি নিয়ে নিয়েছি গাছগুলোকে কেটে তুলে রাখার জন্যে। এই অ্যাকোয়ারিয়ামটা অলমোস্ট 5 ইয়ার্স পুরনো। আমি অ্যাকোয়ারিয়ামটায় এর আগে ফ্লাওয়ার হর্ন রেখেছি, কিন্তু গত 3-4 মাস ধরে আমি অ্যাকোয়ারিয়ামটা সেট আপ করেছি প্ল্যান্টেড করার জন্যে। সো বেসিক্যালি নিচে যদি তোমরা দেখো, আমি সয়েল দিয়েছি, তার উপরে সাবস্ট্রেট আছে, তার উপরে চিনিদানা বালি যেটাকে বলে সেটা দিয়েছি। তাছাড়া আমি লাইট ইউজ করছি, আর এলইডি পাথর আছে, কিছু লাভা রক, কোনো ফিল্টারেশন আমি এখানে দিই না। তাছাড়াও আমি যে গাছগুলো ব্যবহার করছি এখানে, বেসিক্যালি আমি খুব সাধারণ গাছ ব্যবহার করছি, যেগুলো খুব নেটিভ বলবো না, বাট আমাদের এখানে উইদাউট CO2 চলে যায়। রটেলা আছে, হাইড্রোফিলা ডিফর্মিস আছে, মাইক্রান্থিয়াম আছে, হাইড্রোফিলা পলিসপার্মা আছে, কোবাম্বা আছে, এছাড়া ক্রিপ্টোকার্নাইন আছে। এরকম কিছু ঘাসও আমি দিয়েছিলাম, কিন্তু সেগুলো ঠিকভাবে হয়নি। যদি আমি জানতাম সেটা হবে না, কিন্তু আমি চেষ্টা করেছি। সামনে তোমরা কিছু প্যাচ দেখতে পাচ্ছ। আমি প্রথমে লম্বা পাতাগুলোকে তুলে কেটে নেওয়ার চেষ্টা করি, যাতে করে আমার কাজটা করতে সুবিধা হয়। তাছাড়া কচুরিপানা সরিয়ে নিলে সুবিধা হয়। এই হাতে আমার দেখতে পাচ্ছ যেটা, ওটা অ্যালগি। প্রচুর অ্যালগি দানা বাঁধে, কারণ আমি লাইট সাধারণত 6-7 ঘন্টারও বেশি দিই, বলতে পারো অলমোস্ট 8-9 ঘন্টাও মাঝে মাঝে দিই। তো এখন আমি লম্বা পাতাগুলো কেটে নিলাম, এরপরে আমি শুরু করব ট্যাঙ্কটাকে পরিষ্কার করা। তো এই ট্যাঙ্কটা একবার এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে বেসিক্যালি আর কিছু করতে হয় না। যেহেতু চিলার নেই, তার জন্যে তোমরা দেখবে যে গরমকালে প্রচুর গাছ ডাইব্যাক হয়ে গেছে, আর শীতকালে তারা আবার রিগ্রো হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে আমি তেমন গরমকালের প্রবলেম ফেস করিনি। যদি আমার ইচ্ছা আছে একটা DIY চিলার বানানো, যদি এই চ্যানেলটায় ভালো ভিউজ পাই এবং তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমার সামনে কয়েকটা প্রজেক্ট তোমাদেরকে দেখানোর আছে। তার মধ্যে সবার আগে আমি দেখাতে চাই বাড়িতে কিভাবে তোমরা সয়েল সাবস্ট্রেট বানাতে পারো। সয়েল গুলি যেগুলো আমি নিজে বানাই, আমার নিচে একটা ছোটো অ্যাকোয়ারিয়াম আছে, সেখানে আমি দিয়েছি, সেটা বানানো আমি তোমাদের দেখাতে পারি। এছাড়াও আমি মোরাললেস 20+ ইয়ার্স অ্যাকোয়ারিয়াম রাখছি। আমি তখন থেকে অ্যাকোয়ারিয়াম রাখছি যখন অ্যাকোয়ারিয়ামে সিলিকনের জায়গায় পিচ দেওয়া হতো। আমার প্রথম অ্যাকোয়ারিয়াম পিচ এবং কাঁচ দিয়ে তৈরি। তো হ্যাঁ, টিনের সেই আমাদের যে খুব পুরোনো দিনের অ্যাকোয়ারিয়াম, যেগুলো দেখলে এখনও আমরা নস্টালজিক হয়ে পড়ি, সেই ধরনের অ্যাকোয়ারিয়াম থেকে আমার শুরু। হাতে খড়ি বাবা দিয়েছিল। তারপর থেকে আমি প্রচুর অ্যাকোয়ারিয়াম রেখেছি, কিন্তু ভিডিও করা হয়ে ওঠে না। এক্ষুনি দেখালাম একটা স্নেল, এটা অ্যাকোয়ারিয়ামের একটা দুঃস্বপ্ন বলতে পারো। তো যাই হোক, যেটা বলছিলাম, বহু বছর অ্যাকোয়ারিয়াম রাখাতে আমার প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে, এবং আমি এখনও অনেক কিছু শিখছি এবং শিখতে চাই। তাই আমি ভাবলাম যে আমি একটা এরকম ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আমি তোমাদের ভিউজটা জানতে পারবো, এবং আমি যদি কিছু ভুল করে থাকি দয়া করে কমেন্টে সেটা জানাবে। আমি শুধুমাত্র মাইক্রোনিউট্রিয়েন্টসের জন্যে কিছু সার দিয়ে থাকি। তোমরা যেমন সবাই জানো যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। নাইট্রোজেন প্ল্যান্ট গ্রোথ ডেভেলপমেন্ট, ফসফরাস রুট ডেভেলপমেন্ট এবং ফ্লাওয়ারিংয়ের জন্য খুব দরকারি, এবং পটাশিয়াম ফটোসিনথেসিসের জন্য খুব দরকারি। এছাড়াও কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার পড়ে, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এইগুলোই বেসিক্যালি একটা
ভালো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের ইকুয়েশন। যদিও বা আমি মনে করি নেচারকে যদি তুমি তার মতন ছেড়ে দাও, সে খুব সুন্দরভাবে নিজেকে গঠন করে নেয়। আমি অ্যাকোয়ারিয়ামটায় খুব বেশি টাচ করি না। আমি চেষ্টা করি যতটা পতন রাখা যায়। দেখতেই পাচ্ছ আমি প্রচুর পালতি ভর্তি গাছ অলরেডি কেটে ফেলেছি। এই অ্যাকোয়ারিয়ামের মাছ বলতে আমি টেট্রা কিছু রেখেছি, উইটো টেট্রা, গ্লোয়িং ফিশ বলে অনেকে আমায় বলে বাচ্চাদের মাছ। হ্যাঁ, এগুলো আমি রাখতে পছন্দ করি, আমার ভালো লাগে। এছাড়া গোড়ামি দেখতে পাচ্ছ, খলসে মাছ আমাদের বাংলায় বলা হয়, আমার খুব ভালো লাগে। এই গাঁদা ফুলের পাতাগুলো তুলতে আমার খুব ভালো লাগে, এটা আমার খুব পছন্দের একটা গাছ। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল হালকা আসে পাতাটাতে, দেখতে আমার খুব ভালো লাগে। এছাড়া কাবাম্বা আমার খুব ফেভারিট একটা গাছ, খুব সহজেই বেড়ে ওঠে। যদিও কখনোই এই গাছগুলো তোলার পরে কোনো লোকাল পন্ড বা জলাশয় বা কোথাওই ফেলা উচিত না। আমি প্রত্যেকবার গাছ কাটিং বার করার পরে যদি কেউ নেয় তো ভালো, নাহলে আমি সেগুলোকে পচিয়ে ফেলে দিই, কম্পোস্ট বানিয়ে ফেলি, যাতে আমার গাছেরা, মাটির গাছেরা পায় সার। কিন্তু আমি কখনো জলাশয়ে ফেলি না। এটা বন্ধুরা তোমরাও খেয়াল রাখবে, মনে রাখবে যে কোনো ইনভেসিভ স্পিসিস তুমি তোমার অজান্তে যদি কোনো জলাশয় ইন্ট্রোডিউস করো, বা ইনভেসিভ স্পিসিস মানে এমন কোনো একটা প্রজাতির গাছ যেটা আমাদের এই ধরনের জলাশয় যেগুলো আমরা আমাদের আশেপাশে দেখি সেখানে নেই, এবং তাকে খাওয়ার মতন যদি বাস্তুতন্ত্রে কোনো প্রাণী না থাকে, বা সেটা কিন্তু নেটিভ যে স্পিসিসগুলো আছে গাছের সেগুলোকে নষ্ট করে দেবে। তাই সবসময় খেয়াল রাখবে যে সেই গাছগুলোকেই প্রপাগেট করা জলাশয়ে এবং ওপেন জলাশয় যেগুলো পুকুর বা এরকম পাবলিক জলাশয়, যেগুলো নেটিভ, কখনোই অ্যাকোয়ারিয়ামের গাছ তুলে নিয়ে গিয়ে ফেলবে না বা মাছও ফেলবে না। দেখতে পাচ্ছি আমি একটা গাছ খুব সুন্দর করে আটকে দিয়েছি, হালকা করে পুঁতে দিলে ওরা খুব সুন্দর গোড়া নিয়ে নেয়। এরা জলে ভেসে থাকা অবস্থায় বেঁচে থাকতে পারে। তো এটা একটা খুব বড় জিনিস, সেটা তোমাদের মাথায় রাখা উচিত। এই সূত্রে বলে রাখি যে কচুরিপানা আজ আমরা এত আমাদের জলাশয়ে দেখতে পাই। একদিন ওয়ারেন হেস্টিংস নিজের গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য নিয়ে এসেছিলেন, একটু আগে যাকে দেখলেন তিনি আমার বউ, তাকে খুশি করার জন্য কিন্তু আমি কখনো এরকম কচুরিপানা জলে ফেলা পছন্দ করব না। এই বন্ধুরা, আমার কাজ মোটামুটি এখানে হয়ে এসেছে। আমি জাল দিয়ে সামনের গাছগুলো, যদিও হওয়া উচিত না, এগুলো কার্পেটিং গ্রাস আছে যেটা সাধারণত উইদাউট CO2 বাঁচে না। আমি করেছি এবং হয়েছে, আমার ভালো লাগে এই ধরনের এক্সপেরিমেন্ট করতে। আমি এখন জল ঢালবো ট্যাঙ্কটাতে, আর ট্যাঙ্কটাতে আমি 20 লিটার অবধি জল যখন কমে যায় তখনই আমি জল ঢালি। আমি কাঁচি দিয়ে একটা শোলাকে সাপোর্ট দিয়ে নিই, নাহলে ডাইরেক্ট যদি আমি জল ঢালি তাহলে জল নষ্ট, মানে গাছ উপড়ে যেতে পারে। 20 লিটারের ট্রাম থেকে আমি জলটা ডাইরেক্টলি ঢালি। আমি আরও জল ঢালা পছন্দ করি, যদিও এটা ম্যান্ডেটরি না, তোমরা যে কোনো জল ঢালতে পারো, কিন্তু আরও জল ঢাললে জলটা পরিষ্কার থাকে বেশি দিনের জন্য, এটা আমার পার্সোনালি মনে হয়। এবং আমাদের এখানে জল খুব লালচে হয়ে যায় রেখে দিলে, যেহেতু প্রচুর আয়রন আছে এবং অন্যান্য জলে দ্রবীভূত। দেখতে পাচ্ছ হয়তো কত গাছ আমি কেটেছি। যাই হোক, আমাদের এখানে জল লাল হয়ে যায় বলে আমি চেষ্টা করি সাধারণ জল না দিয়ে, মানে এমনি ট্যাপ ওয়াটার না দিয়ে, উইদাউট ক্লোরিনওয়ালা আরও জল দিতে। যাই হোক, আবার আমার বউকে একবার দেখলে এবার আমি দিয়ে দেবো গাছের খাবার। এই বোতলটা আমি প্রথমেই তোমায় দেখিয়েছি, এটা আমি লোকাল দোকান থেকে ফেচ করি। এছাড়া আমার কিছু সার DIY যেগুলো আমি হাতে বানিয়েছি। যদি কখনো জানতে ইচ্ছা করে এগুলো কীভাবে বানিয়েছি, কী আছে ফর্মুলা, এটা অপটিমাম CP, এটা আমি কিনে খাওয়াই। বাট যেগুলো আমি দেখালাম ওই সারগুলোর ফর্মুলা যদি কখনো তোমাদের জানতে ইচ্ছা করে, দয়া করে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো তোমাদেরকে। এগুলো খুব সাধারণ আমাদের ঘরে থাকা জিনিসপত্র থেকেই আমি বানানোর চেষ্টা করেছি।
মার্জনা করবে যদি আমার এই ভিডিওতে কোনো রকম বলতে অসুবিধা হয়, তোমাদের শুনতে দেখতে অসুবিধা হয়, কারণ অনেক জায়গাতেই হয়েছে যে লাইট কম বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার সামনেটা ওই ম্যাগনেটিক স্ক্রাব দিয়ে ঘষে নেওয়ার চেষ্টা করছি, যাতে ওই জলের যে দাগটা সেটা উঠে যায়। খানিকটা হার্ড ওয়াটার তো থাকেই, কারণ অ্যাকোয়ারিয়াম শুরু যখন করেছিলাম তখন ট্যাঙ্কে কিছু নর্মাল আমাদের ট্যাপ জল দিয়েছিলাম। যখন আমি দেখলাম যে ট্যাপ জল দেওয়ার জন্যে প্রচুর পরিমাণে লাল হয়ে যাচ্ছে, তখন আমি ম্যাক্সিমাম জলটাকে বার করে তারপর আস্তে আস্তে আরও জল দিয়ে ভরেছি। তো দেখতে পাচ্ছ, আরও জল ঢালার পরে আমার ট্যাঙ্কটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবার পুরো ট্যাঙ্কটাকে এবার আস্তে আস্তে ঘষে ঘষে অ্যালগিগুলো তুলে দেবো। যদিও আমি দেখছি যে অ্যালগি সমস্যা এখনও খুবই কন্ট্রোলে আছে, কারণ যে বায়োডাইভার্সিটি এবং আমার মাছেরা যতটা মানে বায়ো গ্যাস বা বায়ো ফার্টিলাইজার উৎপন্ন করছে, সেটা আমার অ্যাকোয়ারিয়ামে থাকা গাছগুলো ডিজলভ করে নিচ্ছে এবং খেয়ে নিচ্ছে বলতে গেলে, বাংলায় যদি বলি। তাই জন্যে নিউট্রিয়েন্টস স্পাইক হয় না। তাই যদি দেখতে পারো, আমার এখানে অ্যালগি খুবই কম হয়। কিন্তু আমার নিচে একটা অ্যাকোয়ারিয়াম আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ হয়তো মাঝে মাঝে ফুটেজে আসবে। আমার হাতটা কেঁপে গেছে, মনে করো না ভূমিকম্প এসছে, তো হাতটা ভিজেও গেছে খানিকটা। তো যাই হোক, আমার নিচের অ্যাকোয়ারিয়ামটা প্রচুর অ্যালগি হয় এবং তার কারণটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো, যখন আমি নিচে ওই ছোটো 1.5 ফুটের অ্যাকোয়ারিয়ামটা করব। যাই হোক, এই অ্যাকোয়ারিয়ামটার মাপ হচ্ছে 3-2-2, 3-1.5-2 বেসিক্যালি। 2 করার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি। তো যাই হোক, এই অ্যাকোয়ারিয়ামটা আমার খুব পছন্দের, কারণ এটা আমি নিজে হাতে বানিয়েছিলাম এবং যখন বানিয়েছিলাম আমার মা বেঁচে ছিলেন, তিনি আমার সাহায্য করেছিলেন। আজ তিনি পৃথিবীতে নেই, তাই এই অ্যাকোয়ারিয়ামটা আমি খুব নিজের মনের কাছে রাখি। ইচ্ছা হয়েছে অনেকবার পাল্টে ফেলার, কিন্তু পাল্টানো হয়নি। করব করে আমার একটা বড় অ্যাকোয়ারিয়ামের শখ ছিল। কিন্তু যাই হোক, মোটামুটি এটা দিয়ে এখন কাজ চলে যাচ্ছে। তো আশা করি পরবর্তী সময় আমি একটা টেরেরিয়াম বানাতে পারবো। এছাড়াও আমার কাছে একটা গামলায় কিছু মাছ আছে, তোমাদেরকে দেখাবো। এই দেখো, ট্যাঙ্ক পরিষ্কার হয়ে যাওয়ার পরের ভিউটা। কিছুদিন পরে ট্যাঙ্কটা আবার গাছগুলো নতুন ডালপালা নিয়ে ফেরত আসবে, তখন ট্যাঙ্কটা আরও সুন্দর লাগবে। এখন যদিও একটুখানি ফাঁকফোকর লাগছে, মাছগুলো ভেতর দিয়ে খেলতে পারছে। অনেকদিন আমি দেখাতে চাই, নিচের সাবস্ট্রেটটা একটু যদি দেখে নাও। যাই হোক, হাত কেঁপে গেছে বলে ক্ষমা করো আমাকে এই জায়গাটাতে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো, টাটা, বাই।